প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এখান থেকে এর বিভিন্ন কাজ এবং সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। আমাদের চারপাশে দৃশ্যমান সকল জীব থেকে শুরু করে খালি চোখে দেখতে না পাওয়া অণুজীব সকলেই কোষ দিয়ে গঠিত। কোষ জীবদের গাঠনিক একক এবং কোষের আভ্যন্তরে জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত জৈব রাসায়নিক ক্রিয়াকলাপ সংগঠিত হয়। এ অধ্যায়ে আমরা জীবকোষের নিয়ে প্রাথমিক ধারণা লাভ করার চেষ্টা করব। পার্ট 1, কোষ। জীবদেহ গঠন ও কাজের একক কোষ। পৃথিবীতে অনেক জীব আছে যারা একটি মাত্র কোষ দিয়ে গঠিত, যেমন ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি। আবার অনেক জীব বহু সংখ্যক কোষ দিয়ে গঠিত, যেমন মানুষ, গাছ, পাখি দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত। কোষ একটির সাথে আরেকটি যুক্ত হয়ে জীবদেহ গঠন করে। এটা অনেকটা ইট দিয়ে তৈরি করা ভবনের মতো, অর্থাৎ বিল্ডিং যেভাবে তৈরি করে আমাদের ভিতরে, শরীরের ভিতরে কোষগুলো ঠিক সেভাবেই গঠিত। তোমার স্কুল ভবনটির কথা ভাবো, একতলা হোক বা পাঁচতলা, এই ভবনটি কিন্তু তৈরি হয়েছে একের পর এক ইট গেঁথে। তাই ইটগুলো আমরা লক্ষ্য করতে পারি, বলতে পারি ভবন তৈরির একক। ঠিক এমনিভাবে আমাদের জানা অজানা যত ছোট ও বড় জীব আছে তাদের গঠনের মূলে রয়েছে কিছু গাঠনিক একক। তোমার সম্পূর্ণ শরীর, প্রিয় পোষা প্রাণী কিংবা মাঠের গাছ সবকিছু গঠনের ভিত্তি হিসেবে কাজ করে ওই একক সমূহ। জীবজগতের অধিকাংশ উদ্ভিদ ও প্রাণীদেহ বিভিন্ন ধরনের অসংখ্য কোষ দিয়ে গঠিত। জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শারীরবৃত্তীয় বিভিন্ন কাজে কোষগুলো যুক্ত থাকে। কাজের উপর ভিত্তি করে বহুকোষী জীবের কোষের আকৃতি নানা রকম হয়ে থাকে। বহুকোষী একটি জীবের সুস্থ বেঁচে থাকার জন্য যেসব কোষেরই সঠিকভাবে কাজ সম্পন্ন এবং সমন্বয়ের প্রয়োজন হয়। কোষ আণুবীক্ষণিক বস্তু, অর্থাৎ যেগুলো খালি চোখে দেখা যায় না সেগুলোকে বলা হয় আণুবীক্ষণিক বস্তু, অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কোষ দেখা যায় না। ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্রে কোষ প্রত্যক্ষ করেন। ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম, এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। 1965 সালে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বোতলের সিপি পরীক্ষা করার সময় তিনি মৌচাকে ন্যায় অসংখ্য কুঠুরি পরপর সাজানো দেখতে পান। তিনি বোতলের ছিপি গঠনকারী এই এককগুলোর নাম দেন কোষ। অর্থাৎ উনি সর্বপ্রথম একটা বোতলের ছিপি স্লাইস করে সেটাকে অণুবীক্ষণ যন্ত্রে দেখার পরে এখানে অসংখ্য কুঠুরি, এই যে ছোট ছোট কুঠুরি দেখতে পায়, যার নাম দেন তিনি কোষ। এরপর আছে অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র এমন এক প্রকার যন্ত্র যা দিয়ে অতি সূক্ষ্ম বা ক্ষুদ্র বস্তুকে বড় আকারে দেখা যায়। অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয় 16 শতাব্দীতে। পরবর্তীতে অ্যান্টনি ফন লিউয়েনহুক অণুবীক্ষণ যন্ত্রের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আরও অনেকের দীর্ঘ প্রচেষ্টার ফলে বর্তমান সময়ে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রগুলো আবিষ্কার হয়েছে। এইসব অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা খুব সহজেই এককোষী ব্যাকটেরিয়া থেকে শুরু করে বহুকোষী উদ্ভিদ ও প্রাণীর কোষ পর্যবেক্ষণ করতে পারি। বৃহদাকার জীবদেহ ছোট আকারের অসংখ্য কোষ থাকে। একটি অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তুমি যদি বিভিন্ন কোষের দিকে তাকাও দেখতে পাবে যে বিভিন্ন কোষের আকৃতিতে ভিন্নতা রয়েছে। কিছু কোষ লম্বাকৃতির, কিছু দেখতে গোলাকার কিংবা দণ্ডাকার সহ বিভিন্ন আকৃতির হয়ে থাকে। কিছু কোষ আছে যার নির্দিষ্ট কোনো আকৃতি নেই, অর্থাৎ এদের আকৃতি পরিবর্তনশীল। এরপরে এখানে একটি অণুবীক্ষণ যন্ত্রের ছবি দেওয়া আছে এবং এর বিভিন্ন অংশের নাম দেওয়া আছে।
এরপর একটি কাজ দেওয়া আছে, লক্ষ্য করো। শিক্ষকের সাহায্য নিয়ে একটি অণুবীক্ষণ যন্ত্র পর্যবেক্ষণ করো এবং বিভিন্ন অংশের নাম লিখো। অর্থাৎ একটি অণুবীক্ষণ যন্ত্র তোমাদের হয়তো বা আঁকতেও হতে পারে, সেক্ষেত্রে একটি অণুবীক্ষণ যন্ত্র এঁকে তার বিভিন্ন অংশের নাম লিখতে হবে। তো চলো এখন আমরা এটার সমাধান দেখে নিই। সমাধান হবে, একটি অণুবীক্ষণ যন্ত্র পর্যবেক্ষণ করে এর বিভিন্ন অংশের নাম নিচে উপস্থাপন করা হলো। অভিনেত্র, টানানল, দেহনল, বাহু, স্থূল সন্নিবেশক স্ক্রু, নাসিকা, এটা হলো সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু, এটা অবজেক্টিভ ক্লিপ, ক্লিপ, মঞ্চ, ডায়াফ্রাম, এটা হলো হেলান স্ক্রু, এটা দর্পণ বা আয়না বা মিরর, এটা হলো ডায়াফ্রাম স্ক্রু, এটা স্তম্ভ এবং এটা হলো পাদদেশ। এ হলো একটি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রাংশের বিভিন্ন অংশ। এরপর পার্ট 2, জীবকোষের প্রকারভেদ। নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে কোষকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, যথা আদিকোষ ও প্রকৃত কোষ। আদিকোষের নিউক্লিয়াসে কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয়, যেমন ব্যাকটেরিয়া। প্রকৃত কোষের নিউক্লিয়াসের আবরণ থাকে। অর্থাৎ আদিকোষ আর প্রকৃত কোষের ভিতরে মূল পার্থক্য হলো এদের হলো আদিকোষে নিউক্লিয়াসের কোনো আবরণ থাকে না, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন বলে যে ইয়াটা আবরণটা আছে সেই আবরণটা থাকে না, কিন্তু প্রকৃত কোষে এটি থাকে। প্রকৃত কোষকে তাদের কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়, যথা হল দেহকোষ আর জনন কোষ। দেহকোষ গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে। এইসব কোষ বিভাজনের কারণে জীবদেহ বৃদ্ধি পায়। জনন কোষের কাজ হলো জীবদেহের প্রজননে অংশ নেওয়া। জীবের দেহে বিভিন্ন আকার আকৃতির কোষ দেখা যায়, যেমন গোলাকার, ডিম্বাকার, আয়তাকার ইত্যাদি। সাধারণত কোষ এত ক্ষুদ্র যে খালি চোখে দেখা যায় না। এখানে নতুন শব্দ আছে, প্রোটোপ্লাজম, দেহকোষ, জনন কোষ, অণুবীক্ষণ যন্ত্র। তাহলে এই অংশ হলো পার্ট 2 থেকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা পড়তে হবে, আদিকোষ কি, প্রকৃত কোষ কি, সেটা একটু গুছিয়ে একটু বড় করে পড়তে হবে। তো চলো আমরা এর সমাধান দেখে নিই। আদিকোষ কি বা আদিকোষী জীব কি? প্রোক্যারিওটা বা আদিকোষী জীব বলতে সুগঠিত নিউক্লিয়াসবিহীন কোষকে বোঝায়। এদের নিউক্লিয়াসে ক্রোমাটিন দানা থাকে। এতে সাধারণত রাইবোজোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। কোষ বিভাজনে অ্যামাইটোসিস পদ্ধতিতে ঘটে। যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তাদেরা এই রাজ্যের সদস্য। সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষ বলা হয়, যথা ব্যাকটেরিয়া। প্রকৃত কোষী জীব কি? ইউক্যারিওটা বা প্রকৃতকোষী জীব বলতে সেই সমস্ত জীবকে বোঝানো হয়ে থাকে যাদের কোষের নিউক্লিয়াস ও অন্যান্য অঙ্গাণু জৈব পদার্থ দ্বারা আবৃত থাকে। সুকেন্দ্রিক কোষগুলো প্রাককেন্দ্রিক কোষগুলোর তুলনায় অনেকটা বড় হয়। এদের কোষ বিভাজন মাইটোসিস পদ্ধতিতে ঘটে। শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া এই ধরনের অণুজীব। এরপর পার্ট 3 ও 4। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 3 থেকে 6-এর কাজ ও সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।